ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, ব্যক্তিগত কোনো আক্রোশের সুযোগও নেই। এখানে বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দেবে না। এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠান চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, সেটি বাধাগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা সেই দলকে গঠনের জন্য কাজে লাগানোর কাজ বাধাগ্রস্ত হতে পারে। এই সকল জিনিস বিবেচনায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। যে বিষয়টি জিজ্ঞেস করেছেন তা আমি সুস্পষ্টভাবে আমার এই লিখিত বক্তব্যের মধ্যে বলেছি। তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি মামলা হবে, এই মামলার তদন্ত সাপেক্ষে তারাই চূড়ান্ত ভাবে বলতে পারবে, কারণ প্রমাণাদি ছাড়া আসলে কারোকে আমরা অভিযুক্ত করতে পারি না বা ব্লেম দিতে পারি না প্রমাণ ছাড়া। আমি কেবলমাত্র এটাই বলেছি যেটা বাস্তবের চিত্র এবং সত্য, সেটি হচ্ছে যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠভাবে কাজ করেছে, কিন্তু এই ব্যক্তি তো আরো অনেকেরই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছে। অতএব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। ইতিমধ্যেই গতকালকে আমরা স্পষ্ট করে বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের একমাত্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটি রয়েছে সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে। এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা বিএনপির সমর্থক, তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না। তারা যদি এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মম ভাবে আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাব করা হয়, তার লাংসে একটা ফুটা হয়েছে, আমরা জানি না তার কি হবে, এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে। তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোসরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে। ধন্যবাদ। যে প্রশ্নটি করেছেন, আমার মনে হয় যে এই কাজটি আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমি তথ্য যেটুকু পেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা যেগুলো তথ্য পাই এবং যে সকল কর্মকাণ্ড বিগত 7-8 মাসে হয়েছে সেটির উপর ভিত্তি করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্বিতীয় কি জানি বলছেন ভাই, মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে এটা আজকে থেকে নয়, আপনারা জানেন যে আরো জানুয়ারি মাস থেকেই এই ধরনের একটি মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা প্রেডিক্ট করা হয়েছিল। শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহ আগেই আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল শুরু হতে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেটি হয়েছে। এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন, কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন, খুনি হাসিনার আমলে কাদেরকে মিডিয়ার মালিকানা দেওয়া হয়েছে, তারা কি ভূমিকা পালন করেছে, তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল, এমনকি 3 তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছে। অতএব মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে, তাদেরকে কিন্তু এখনো সেভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি, যার মাধ্যমে এরকম সাংবাদিকতা, যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা, সেটি কিন্তু নিরসন করা যায় না, তারা রয়ে গিয়েছে। বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, মানে
মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলোর যে অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন। এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম, সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। এমন ঘটনা আমরা অনেক দেখেছি। বিএনপি নেতা ছাগল চুরি করলেন, বিএনপি নেতা দোকান লুট করলেন, কিন্তু লিঙ্কে ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না যে সেই বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোন এক ব্যক্তি তাকে বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা, কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে। তো এটা আমি একটা উদাহরণ দিলাম। এর বাইরেও আমি ব্যক্তিগতভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। এই বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না, এটা হচ্ছে, এটাই বাস্তবতা। কিন্তু পাশাপাশি এও বলতে চাই, এটা একটা অংশ, আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে, তারা সবসময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্যটি তুলে ধরার চেষ্টা করেছে। যখনই আমি তাদেরকে ডেকেছি তখনই আমি তাদেরকে পাশে পেয়েছি, এটিও আমার স্বীকার করে নিতে হবে।